আসসালামু আলাইকুম এবং আদাব। এই আলোচনাটা চলছে এ কারণেই যে বিএনপির তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশ পরিচালনায় তেমন অভিজ্ঞতাও তার নেই। 17 বছর দেশের বাইরে থেকে দেশ সম্পর্কে অনেক কিছুই ভেতর থেকে তিনি দেখতে পাননি। সরকার বিরোধী আন্দোলনে কি ছিল গত 17 বছরে সেটাও আপনারা জানেন। তো সভাপতি আলোচনাগুলো উঠছে যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিভাবে পারফর্ম করবেন, কতটা দক্ষতার সাথে পারফর্ম করবেন, সাফল্যের সম্ভাবনা কতটুকু আছে। আগামী নির্বাচন 5 বছর যদি তারেক রহমান ক্ষমতায় থাকেন, ধরে নিচ্ছি স্বাভাবিকভাবে, তাহলে 5 বছর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফল কি হবে, সেই নির্বাচনটি কার অধীনে হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির একটা দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থাটা বাতিল করে। এটা আদালতের রায়ের মাধ্যমে পরবর্তীতে সংসদের সংশোধনী আনে, পঞ্চদশ সংশোধনী। তো সেইখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু বিএনপি এর বিরুদ্ধে আদালতে গিয়েছিল, বদিউল আলম মজুমদার গিয়েছিলেন, আরো অনেক অনেক পার্টি আদালতে গিয়েছিলেন এবং আদালত সবশেষে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে বিএনপির একজন প্রভাবশালী এমপি এবং কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ফারুক তিনি বলেছেন যে আগামী নির্বাচনও তারেক রহমানের অধীনে হবে। তাহলে এই যে গত 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলল বিএনপি, ইউনূসের আমলে আদালতে যে হেয়ারিংটা হলো সেখানেও বিএনপি একটা পার্টি ছিল, তাদের পক্ষে লয়ার কথা বলল, মির্জা ফখরুল আলমগীর বিএনপির পক্ষে তিনি পার্টি হয়েছিলেন এই রিটের, এবং সেখানে আদালত রায় দিয়েছেন এবং সবাই ধারণা করছে যে আগামীতে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। ইউনূসের অধীনে সময় যেসব আলোচনা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু আজকে এই জয়নাল আবেদীন ফারুক হঠাৎ কেন বললেন? তাহলে কি যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়? তাহলে কি বাঙালি একবার ক্ষমতা পেলে সেটি আর ছাড়তে চায় না? আপনাদের 2006 সালের কথা মনে আছে যারা একটু সিনিয়র, যে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তারেক রহমানরা কি করেছিল। মানে তাদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়েছিল এবং তার ফলে যার প্রধান উপদেষ্টা হবার কথা ছিল, গণ আন্দোলনের মুখে তিনি পিছু হটতে বাধ্য হন এবং তিনি বলেন যে তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি নয়, এবং এমন প্যাচ লেগেছিল যে এক পর্যায়ে সেই সময় রাষ্ট্রপতি এয়াজউদ্দিন নিজেই নিজেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। কিন্তু সেটিও বেশি দিন চলেনি, যার ফলে 2007 সালের 1/11 এসেছিল। হ্যাঁ, তো বিএনপি কিন্তু সেই জয়নাল আবেদিনের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই আভাসটা আবার ফিরে পাচ্ছি। এমনও হতে পারে যে জয়নাল আবেদিন তিনি এটি টেস্ট কেস হিসেবে বলে মানুষের প্রতিক্রিয়াটা দেখতে চাচ্ছেন যে আসলে কি ঘটতে যাচ্ছে, মানে এটা বললে মানুষ কিভাবে রিয়াক্ট করে। আর বিএনপির একটা সুবিধা হলো কি, বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। বিএনপির এক নেতা এক কথা বলে, আরেক নেতা আরেক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। এই যে যেমন পুলিশ হত্যার বিচার হবে কিনা, এই স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পুলিশ হত্যার বিচার হবে। যেই একটু এনসিপি জামাত আন্দোলনের সুরে কথা বললো, একটু চড়া সুরে কথা বললো, অমনি তিনি পিছু হাঁটলেন, বললেন পুলিশ হত্যার বিচার করার অবকাশ নেই। কিন্তু বিএনপির নেতারা এখনো বলছে পুলিশ হত্যার বিচার হবে। কিন্তু বাস্তবতা হলো যে পুলিশ হত্যার বিচার করবার মতো হ্যাডম কিংবা নৈতিক অবস্থান কিংবা সাহস কোনোটাই বিএনপির নাই। বিএনপি নিজেই তো পুলিশ হত্যার সাথে জড়িত। তাও তো এই যে সিরাজগঞ্জের যে পুলিশ হত্যা নিয়ে এত আলোচনা, যেখানে একজন গর্ভবতী নারী কনস্টেবলকে পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেখানে তো সিরাজগঞ্জের সম্ভবত জেলা সাধারণ সম্পাদক তিনি তো নিজেই স্বীকার করেছেন যে এই থানা পোড়ানো সাথে তারা জড়িত ছিল। তাহলে যদি পুলিশ হত্যার বিচার বিএনপি করতে চায় তাহলে তারা ফেঁসে যাবে। এই সাহস কি বিএনপির আছে? তারা এটা বলে, এর ফলে তারা এই এনসিপি জামাতের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে চায় যে তাদের যখন এটা দরকার হবে তখন এই কাজ করবে। কিন্তু বিএনপি তো পুলিশ হত্যার বিচার করবে না। ঠিক এখন দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারা এত কিছু করলো, তারা
2014 এবং 2024 নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করলো না, এবং তারা অংশগ্রহণ না করে নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করলো, দুর্বল করে দিল। তার ফলে কি হয়েছে? আবার আজকে যখন তারা নির্বাচিত হয়েছে এমন একটা নির্বাচনে যেখানে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, সুতরাং এই নির্বাচনে তো সাধারণ ভোটাররা ভোট দিতে আসেনি। 20% মতো ভোট কাস্ট হয়েছে, যদিও অফিসিয়ালি এটাকে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে 60%, কিন্তু বাস্তবতা তো তারা জানে। তো আজকে জয়নাল আবেদিন ফারুক এটা কি হিসেবে বলে, এবং আমি খুব অবাক হব না যদি বিএনপির আরেকজন নেতা এসে বলে এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু না, একটা সোর্স আমাকে ইনশিওর করেছে যে বিএনপি এখন মনে করছে যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিএনপি 20 বছর ক্ষমতায় থাকে। কিন্তু বিএনপি কি 20 বছর ক্ষমতায় থাকার মতো অবস্থানে আছে বা থাকবে? এই যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ নির্বাচনী ব্যবস্থা অবশ্যই যেহেতু বিএনপি আসেনি দুর্বল হয়েছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ কি জোর করে ছিল? আওয়ামী লীগ এই 15 বছরে কি দেশকে কিছুই দেয় নাই? আওয়ামী লীগ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশকে কোথায় নিয়ে গিয়েছিল? বিশ্বের উদীয়মান অর্থনীতি, এবং বিশ্বব্যাংক বলেন সারা পৃথিবী তো আওয়ামী লীগের এই শেখ হাসিনা ম্যাজিক নিয়ে আলোচনা করছিল। শেখ হাসিনা ওয়াজ দ্য রিয়েল ম্যাজিশিয়ান। তিনি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন, এবং তার একটা ক্লিয়ার রোড ম্যাপ ছিল 2021 সালে তিনি কি অ্যাচিভ করবেন, অ্যান্ড শি অ্যাচিভ দ্যাট। 2030 সালে কি অ্যাচিভ করবেন, 2041 সালে কি অ্যাচিভ করবেন, তার পুরা ক্লিয়ার রোড ম্যাপ ছিল, অ্যান্ড শি ওয়াজ অ্যাচিভিং অল দ্য মাইলস্টোনস। তারেক রহমান কি সেটা পারবেন? তারেক রহমান এই যে ক্ষমতা নিয়েছেন, এখন তো তার হানিমুন পিরিয়ড চলছে, জাস্ট 1 মাসও হয় নাই, কিন্তু এর মধ্যেই আপনারা যদি দেখেন বাংলাদেশ থেকে যে খবরগুলো পাচ্ছি, মিডিয়ায় আসছে, জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ক্ষমতা নিতে না নিতেই জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত শুরু হয়েছে, এটার যে গ্লোবাল ইম্প্যাক্ট এবং সেটা যে বাংলাদেশে এসে পড়বে, তার ফলে এখানে বাংলাদেশের তেলের দাম বাড়বে, বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম আরেক দফা বাড়বে। ডক্টর ইউনূস যে গোপন বাণিজ্য চুক্তি করে গেলেন আমেরিকার সাথে, তার ফলে গম বলেন, সয়াবিন বলেন, কৃষিজাত পণ্য বলেন, অনেক কিছুই অনেক বেশি দামে, বা এলএনজি বলেন, আমেরিকার কাছ থেকে কিনতে হবে, যেটা বিশ্বের অন্য জায়গায় গেলে আমরা কম দামে কিনতে পারতাম। এর ফলে একটা অর্থনৈতিক চাপ, এটা তিনি কিভাবে সামলাবেন? বিদ্যুৎ খাতে 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে ডক্টর ইউনূস। তিনি বিল টিল দিতেন না, পদ্মা সেতুর টোল তুলছেন, পদ্মা সেতুর ঋণের কিস্তি শোধ করেন। বিদ্যুৎ তিনি আদানির বিল শোধ করেন নাই, অমুকের বিল শোধ করেন নাই, মোট 45,000 কোটি টাকা বকেয়া। এখন বিদ্যুৎ মন্ত্রী অসহায়, বলতেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো করে চালাতে হবে, বলছে ঋণ করার চেয়ে লোডশেডিং ভালো। অর্থাৎ শেখ হাসিনা যে সারা দেশে বিদ্যুৎ নিয়ে এসেছিলেন, সারা দেশকে বিদ্যুতের আন্ডারে নিয়ে এসেছিলেন, বৈদ্যুতিক সাপ্লাইয়ের আন্ডারে, এবং সেখানে লোডশেডিং প্রায় ছিল না বলা যায়। সেই জায়গায় এখন এই যে আসতেছে সামনে এপ্রিল মাস থেকে গরম শুরু হচ্ছে, লোডশেডিং কাকে বলে দেখেন। তো জন অসন্তোষ বাড়িয়ে 20 বছর ক্ষমতায় থাকবেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে আপনি যাবেন না, নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করে আপনি 20 বছর ক্ষমতায় থাকবেন, এটা যদি বিএনপি মনে করে থাকে, আমার মনে হয় যে এই ভাবনায় একটা বড় রকমের গলদ আছে। তারেক রহমানের সামনে হিউজ চ্যালেঞ্জেস, এবং সেই চ্যালেঞ্জ, তারা তো হঠাৎ করেই ক্ষমতায় আসছে, তাদের কতটা প্রস্তুতি ছিল আমি জানি না। ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা এক জিনিস, আর ক্ষমতায় বসে দেশ চালানো এক জিনিস, এবং যখন প্রতি মুহূর্তে আপনাকে তুলনা করা হবে শেখ হাসিনার সাফল্যের সাথে। একটা কথা তো আমরা আগে প্রায় শুনি যে আগেই ভালো ছিলাম, আর কথায় কথায় শেখ হাসিনার যে অ্যাচিভমেন্ট, তার পাশে আপনার অ্যাচিভমেন্ট গুলোকে তুলনা করা হবে। এতদিন আমাদের সামনে সেই বিএনপি ক্ষমতাতে গেছে 2006 সালে, গত 20 বছরে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এটাই ছিল। গত 18 বছর, 2 বছর মাঝখানে 111 গভর্নমেন্ট, বা 17 বছর বা 15 বছরই ধরি, তো শেখ হাসিনা 3টা টার্ম ক্ষমতায় ছিল, তার সাথে কম্পেয়ার করার কিছু ছিল না। এখন শেখ হাসিনাও যেটা বলেছেন যে এখন মানুষ দেখুক তারেক রহমানের সরকার, বিএনপির সরকার। সো এই চ্যালেঞ্জ ফেস করতে হবে,
এই নির্বাচনী ব্যবস্থা এখনই এই কিভাবে ২০ বছর ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় থাকতে হবে এটা ভাবতে হবে না, কারণ বাংলাদেশের মানুষ, এই দেশ সকালে জোয়ার হয়তো বিকালে ভাটা, বিকালে জোয়ার তো সকালে ভাটা। সো এই জোয়ার ভাটার দেশের মানুষের এরা যে কখন কি করে ফেলবে এটা বোঝা খুব ডিফিকাল্ট। সুতরাং এই যে জয়নাল আবেদিন ফারুক বললেন, এই ব্যাপারে বিএনপির একটা ক্লিয়ার স্ট্যান্ড এখনই আমরা জানতে চাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে